আজকের টপিক হচ্ছে মানি অ্যান্ড ব্যাঙ্কিং। তো মানি অ্যান্ড ব্যাঙ্কিংয়ের যে বেসিক জিনিসগুলো সেগুলো আমরা আজকে পড়ব। তো সর্বপ্রথম আমরা কি পড়ব? প্রথমে আমরা পড়ব আরবিআই। আরবিআই কি? আরবিআই হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কি? আমাদের দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক। তো এটা কি, এর হিস্ট্রি পড়ব, কীভাবে আরবিআইটা এলো, কোথা থেকে এলো, তার আজকে হিস্ট্রিটা পড়ব। তো প্রথমে পড়ব, দেখো 1926 সালে কি হয়েছিল, একটা ইয়ং হিল্টন কমিশন বসেছিল। সেখানে কি বলেছিল কি আমাদের দেশে একটা যাতে কি সেন্ট্রাল ব্যাঙ্ক থাকে, তো সেই কথাটা তুলেছিল। তারপর কি 1927 সালে কি হয়েছিল, সেই বিলটা ইন্ট্রোডিউস করেছিল, কিন্তু সেই বিলটা কি হয়েছিল, ফেল হয়ে গেছিলো। তারপর 1933তে কী হয়েছিল, এগেইন আবার সেই বিলটাকে আবার ইন্ট্রোডিউস করেছিল, এবং কী হয়েছিল, ইন্ট্রোডিউসের সাথে সাথে পাস হয়ে গেছিলো। তো সেই বিলটা পাস হওয়ার পর কী হয়েছিল, আরবিআই অ্যাক্ট এসেছিলো। তো কি আরবিআই অ্যাক্টটা কি 1934 এসেছিলো। তো সেই বিলটা পাস হওয়ার পর আরবিআই অ্যাক্ট 1934 এসেছিলো। তারপর সেই অ্যাক্টের মাধ্যমে কী হয়েছিল, আমাদের প্রথম 1 এপ্রিল 1935-এ কী হয়েছিল, আমাদের এই আরবিআইটা এস্টাবলিশ হয়েছিল কোথায়, ইন কলকাতায়। বুঝতে পারলে? কলকাতাতে আমাদের এই আরবিআইটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে, 1935 কোন তারিখে, 1 এপ্রিল। এটা মনে রাখবে, এটাও অনেক সময় প্রশ্ন পড়েছে, তার জন্য ডাবল স্টার। বুঝতে পারলে? তারপরে কী লেখা আছে, 1937 শিফটেড টু বোম্বাই। কত 1937 সালে কী হয়েছিল, এটা কী হয়েছিল, কলকাতা থেকে কোথায় শিফট করা হয়েছিল, বোম্বেতে শিফট করা হয়ে গেছিলো। তো অ্যাক্ট কবে এসেছিল, 1934। তারপর কি এস্টাবলিশ কবে হয়েছিল, 1935। তারপর কী হয়েছিল, কত শিফট কবে, মানে কলকাতা থেকে বম্বে শিফট করা হয়েছিল কবে, 1937। বুঝতে পারলে? তারপর কী লেখা আছে দেখো, ইট অলসো ওয়ার্ক ফর মায়ানমার অ্যান্ড পাকিস্তান টিল 1947। মানে 1947 সাল পর্যন্ত কি আরবিআই কি এই মায়ানমার আর পাকিস্তান এই দুটো দেশকেও কী করছিল, তাদের ইকোনমি ব্যবস্থাটাকে দেখাশোনা করতো। কিন্তু এই দেশ যখন ভাগ হয়ে যায়, তারপর থেকে মায়ানমার আর পাকিস্তান আলাদা হয়ে যায়, তারপরে তাদের আন্ডারে আরবিআই হলো না। তারপর আরবিআই কি আমাদের ইন্ডিয়া কী হয়ে গেল, সেন্ট্রাল ব্যাঙ্ক হয়ে গেছিলো। কিন্তু 1947 আগে কি মায়ানমার আর পাকিস্তানেরও কী করতো, তাদের রেগুলেট করতো কে, আরবিআই। বুঝতে পারলে? তারপর আমরা পড়ব গভর্নর। তো আরবিআই রিজার্ভ ব্যাঙ্কে কে ছিল, গভর্নর কে ছিল, ফার্স্ট গভর্নর কে ছিল, ফার্স্ট গভর্নর ছিল অসবর্ন স্মিথ। তারপর সেকেন্ড গভর্নর কে ছিল, জেমস টয়লার। এই দুটো মনে রাখবে, কারণ ফার্স্ট গভর্নর অনেকবার জিজ্ঞেস করেছে, বাই চান্স সেকেন্ড গভর্নরও জিজ্ঞেস করে নেয়, তো মনে রাখবে। হ্যাঁ, তো ফার্স্ট গভর্নর কে ছিল অসবর্ন স্মিথ, আর সেকেন্ড গভর্নর কে ছিল জেমস টয়লার। বুঝতে পারলে? তারপরে কি আমাদের ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর কে ছিল, আমাদের ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর ছিল সিডি দেশমুখ। তারপর 24th গভর্নর কে ছিল, ডক্টর উর্জিত পাটেল। আর 25th গভর্নর কে ছিল, শক্তিকান্ত দাস। বুঝতে পারলে? আর এখানে দেখো 24th গভর্নর কে ছিলেন, ডক্টর উর্জিত পাটেল। আর এখানে কী লেখা আছে, ডিমনিটাইজেশন। তো ডিমনিটাইজেশন মানে হচ্ছে যখন আমাদের নোটবন্দি হয়েছিল, তখনও কে ছিল, এই গভর্নর কে ছিল, ডক্টর উর্জিত পাটেল। এটা মনে রাখবে। বুঝতে পারলে? তারপরে কি আরবিআই ওয়াজ ন্যাশনালাইজড, মানে কখন আমাদের রাষ্ট্রীয়করণ কখন করা হয়েছিল আরবিআইকে, 1 জানুয়ারি কত, 1949। বুঝতে পারলে? তো 1 জানুয়ারি 1949 সালে 1 জানুয়ারিতে আরবিআই কী হয়েছিল, ন্যাশনালাইজ হয়েছিল। বুঝতে পারলে? ব্যাস এই কয়েকটা জিনিস মনে রাখবে। তারপর আমরা পড়বো ফাংশন। তার আগে আমরা আবার রিপিট করে দিই। দেখো আরবিআই কী হয়েছিল, আরবিআই হিস্ট্রি প্রথমে পড়লাম। 1926-এ একটা কমিশন হয়েছিল, যেটার নাম হয়েছিল ইয়ং হিল্টন কমিশন। তারপর কি 1927-এ কী হয়েছিল, একটা বিল ইন্ট্রোডিউস হয়েছিল, কিন্তু কী হয়েছিল, সেই বিলটা পাস হয়নি। তারপর 1933 কী হয়েছিল, আবার সেই বিলটা ইন্ট্রোডিউস হয়েছিল, এবং কী হয়েছিল, আবার পাস হয়ে গেছিলো। বুঝতে পারলে? তো কোন অ্যাক্টের মাধ্যমে, কোন অ্যাক্ট এসেছিলো, আরবিআই অ্যাক্ট 1934, সেই বিল পাস হওয়ার পর। এবার সেই অ্যাক্টের মাধ্যমে কী হয়েছিল, 1935-এ কী হলো, এস্টাবলিশ হলো। কোথায় প্রথম হলো, কলকাতায়। তারপর কি 1937-এ চলে যায়, 1937-এ কী হলো, বোম্বেতে শিফট হয়ে গেল। তারপর কী হলো, ইট অলসো ওয়ার্ক, এটা কি মায়ানমার পাকিস্তান কি 1947 আগে মায়ানমারে আর পাকিস্তানের দেশ হিসাবেও কি আরবিআই কাজ করছিল। তারপরে কি পরবর্তীকালে দেখবো গভর্নর। প্রথম গভর্নর কে ছিলেন, অসবর্ন স্মিথ। সেকেন্ড কে ছিলেন, জেমস টেলর। তারপর ফার্স্ট কে ছিলেন আমাদের ইন্ডিয়ান হিসাবে গভর্নর কে ছিলেন, সিডি দেশমুখ। আর 24th কে ছিলেন ডক্টর উর্জিত পাটেল। তারপরে সে কি ডিমনিটাইজেশন বেলা ছিল, মানে কি যখন নোটবন্দি হয়েছিল তখনও কী ছিল, ডক্টর উর্জিত পাটেলই কি আরবিআই গভর্নর ছিলেন। তারপর 25th গভর্নর কে ছিলেন, শক্তিকান্ত দাস। বুঝতে পারলেন?
এবার তারপরে কী বললাম, আরবিআই কখন ন্যাশনালাইজ হয়েছিল, 1 জানুয়ারি 1949, বাস এইটুকুই, বুঝলে। তারপর পড়বো আমরা ফাংশন। এর ফাংশন কী কী, আরবিআই কী কী কাজ করে। দেখো, প্রথমে লেখা আছে কারেন্সি প্রিন্টিং। যখন মানে 1 টাকা নোট ছাড়া, এর আগেও আমি ক্লাসে বুঝেছি যখন ফাংশন অফ মানি পড়েছিলাম, 1 টাকা কারেন্সি কি বাদ দিয়ে বাকি সবগুলো এই টাকা কে ছাপায়, আরবিআই। আর 1 টাকার নোট কে ছাপায়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, বুঝতে পারলে। তো আরবিআই কী করে, 1 টাকা নোট বাদে সবগুলো নোট, যেমন 10 টাকা নোট, 20 টাকা নোট, 500 টাকা নোট, 100 টাকা নোট, সব নোটগুলোকে এই মানে প্রিন্ট করে আমাদের আরবিআই। তারপর কি কারেন্সি সার্কুলেশন, মানে আমাদের মার্কেটে কতটা টাকা সার্কুলেট হবে সেটাকে নিয়ন্ত্রণ করে, দেখাশোনা কে করে, আমাদের আরবিআই। তারপর ব্যাংকার্স ও ব্যাংক, যেমন আমরা কি গিয়ে আমাদের বাড়ির আশেপাশে দেখবে যাদের স্টেট ব্যাংক ইন্ডিয়া আছে, যাদের সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া আছে, তারপর কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে, সেখানে যেরকম আমরা অ্যাকাউন্ট খুলে রাখি, তো সেসব ব্যাংকগুলো কী করে, আরবিআই কি একটা অ্যাকাউন্ট খুলে রাখে। তো সেই জন্য কী বলা হয় আরবিআইকে, ব্যাংকার্স অফ ব্যাংক, বুঝতে পারলে। তারপর আমরা পুরো লেন্ডার অফ লাস্ট রিসোর্ট, মানে কি, ধরো তুমি তোমার একটা বন্ধুর কাছে গেলে মানে 500 টাকা ধার নিতে গেলে পেলে না, আরেকটা বন্ধুর কাছে গেলে পেলে না, সবশেষে কি, তুমি আরেকটা তোমার ভালো বন্ধু ছিল, ও যে তোমাকে বিশ্বাস করে টাকাটা দিল, তো কী হলো, লাস্ট লেন্ডার হিসাবে কে পাওয়া গেলো, যে তোমাকে লাস্ট হিসাবে টাকাটা দিল। তো ওই জন্য আরবিআইকেও সেই হিসাবে কী বলা হয়, লেন্ডার অফ লাস্ট রিসোর্ট, মানে লাস্ট রিসোর্ট হিসাবে কি আরবিআই কি টাকাটা দিতে পারবে। তারপর কি মেনটেন্স প্রাইস স্টেবিলিটি, মার্কেটে কী করে, মার্কেটের প্রাইস কি ওঠানামা করে, সেই মার্কেটের যে প্রাইসটা কী করে মেনটেন রাখার জন্য কী করে, কী করে আরবিআই কী করে, সেটা কি মেনটেন করে। তারপর আমরা পড়বো যাতে স্টেবল থাকে সেই প্রাইসটা, সেটা কি আরবিআই মেনটেন করবে, বুঝতে পারলে। তারপর আমরা পড়বো কাস্টোডিয়ান অফ ফরেক্স। আমাদের ইন্ডিয়াতে ফরেক্স রিজার্ভ থাকে, আমাদের মানে প্রত্যেকটা দেশেরই কী থাকে, অন্যান্য দেশের কি কান্ট্রির মানে রুপি, ধরো ডলার কী থাকে, রিজার্ভে থাকে, অন্যান্য কান্ট্রির কারেন্সি কি রিজার্ভে থাকে। তো আমাদের দেশের ফরেক্স কারেন্সি রিজার্ভ কতটা আছে না আছে, সেটা মেনটেনের দায়িত্ব কে থাকবে, আরবিআই। আর তারপরে পুরো মনিটারি পলিসি, মানে হচ্ছে মৌদ্রিক নীতি। মৌদ্রিক নীতি বলতে হচ্ছে, ধরো তোমাদের ব্যাংক যেগুলো আছে, ব্যাংক মানে কত পার্সেন্ট ইন্টারেস্ট দেবে, তোমরা লোন যে দেবে, তো কত পার্সেন্ট ইন্টারেস্ট সে নেবে, তো সেগুলো রেটের মানে কতটা রাখবে না রাখবে, সেটা মানে কী করে দেখাশোনার দায়িত্ব কে কাজ করে, আরবিআই কাজ করে, বুঝতে পারলে। আর এই কী তারপর কী লেখা আছে দেখো, স্টার চিহ্ন দিয়ে, ইট রেগুলেটস ব্যাঙ্কস আন্ডার দ্য ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট 1949, মানে কী করে, রেগুলেশন অ্যাক্ট 1949 সেই অ্যাক্টের মাধ্যমে কী করে সব ব্যাঙ্কগুলোকে রেগুলেট করে। তো কি সব ব্যাঙ্ক, আরবিআই যে সব ব্যাঙ্কগুলোকে রেগুলেট করে, তো কোন অ্যাক্টের মাধ্যমে করে, সেটা মনে রাখবে, ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট 1949-এর মাধ্যমে, বুঝতে পারলে, বাস এইটুকু। তারপর আমরা পড়বো টাইপস অফ মানি। এই টাইপস অফ মানিগুলো কয় রকমের হয়, এই মানি যেটা আমরা ইউজ করি, মানিটা কি, যখন কোনো জিনিস তুমি নিচ্ছ, তো কী করে, একটা মাধ্যম হিসাবে কাজ করে। তো সেই মানিটা কি, মানি কয় রকমের হয়, সেটা আমরা পড়বো। তো প্রথমে পড়বো আমরা 1 নম্বরে ফিয়াট মানি। ফিয়াট মানি কোনটাকে বলবো, গভর্নমেন্ট ইস্যু কারেন্সি, মানে গভর্নমেন্ট যে কারেন্সিটা ইস্যু করেছে, যে এই কারেন্সিটাকে প্রিন্ট করেছে, যেটা আমরা ইউজ করি। তো ধরো তুমি সেটাকে প্রিন্ট করে বা নিজে বানিয়ে গান্ধী টানিয়ে ছবি বানিয়ে 100 টাকার নোট প্রিন্ট করে তুমি নিজে থেকে বানিয়ে তুমি মার্কেটে গিয়ে সেটাকে ইউজ করবে, সেটা চলবে না। তো কী থাকবে, গভর্নমেন্টের ইস্যু থাকবে, গভর্নমেন্ট ইস্যুড কারেন্সি, মানে গভর্নমেন্টের দ্বারা যেটা মানে কারেন্সি মানে প্রিন্ট করা হয়েছে, সেই মানিটাকে কী বলবো, ফিয়াট মানি। অন্যান্য মানিকে কী বলবো না, ফিয়াট মানি বলবো না। তারপর কি কমোডিটি মানি। কমোডিটি মানি কোনটাকে বলবো, কমোডিটি মানি হচ্ছে জিনিসপত্র, গুডস। তো কোনটাকে বলবো, গুডসটাকে যখন আমরা মানি হিসাবে ব্যবহার করবো, তো কি লেখা আছে, দ্যাট ডিরাইভস অ্যাটস ভ্যালু ফ্রম এ কমোডিটি ইট ইজ মেড ফ্রম, মানে কি, যখন এটা বাটার সিস্টেম তো পড়েছিল, বাটার সিস্টেমে কী হচ্ছিলো, ধরো তোমার কাছে কলা ছিল, কারো কাছে আপেল ছিল, তো তোমার আপেলের দরকার ছিল, তুমি আপেল নিয়ে নিলে, কারো কলা দরকার ছিল, তাকে কি কলা দিয়ে দিলে। তার মানে কি, একটা গুডসের পরিবর্তে যে আদান প্রদানটা হচ্ছে এক্সচেঞ্জ। তো তোমার কাছে মানি কোনটা ছিল, কলাটা, তোমার কাছে যেহেতু কলা ছিল, তোমার দরকার ছিল আপেল, তো তোমার কাছে মানি হিসাবে কী ছিল, কলা। তো কী হচ্ছে, কোনো গুডস যদি যখন মানি হিসাবে কাজ করে, তখন সেটাকে কী বলবো, কমিউনিটি মানি। আর এটা বাটার সিস্টেমের সময় এটা ব্যবহার করা হতো, বুঝতে পারলে। তারপর 3 নম্বরে কী পড়বো, 2 নম্বর হয়ে গেল। তারপর 3 নম্বর হচ্ছে ফিডুসারি মানি। ফিডুসারি মানি কোনটাকে বলবো, যখন দ্যাট ডিরাইভস ইটস ভ্যালু ফ্রম এ ট্রাস্ট অর প্রমিস অফ পেমেন্ট। ধরো তোমার কোনো বন্ধু, তুমি কোনো প্রপার্টি বিক্রি করলে, তো তোমার চেক হিসাবে দিয়ে দিল, ধরো 10 লাখ টাকা বা 20 লাখ টাকা তোমার চেক দিয়ে দিল,
তো সেই চেকটাকে কি তুমি কী হিসাবে নিলে, ট্রাস্ট হিসাবে নিলে। কেন? সে তুমি জানো কি এই চেকটাকে আমি অন্য ব্যাংকে গিয়ে সেটা দিলে কি তার পরিবর্তে আমাকে কি ক্যাশ দিয়ে দেবে। তো সেই ট্রাস্ট হিসাবে যে মানে মানিটা নিচ্ছ, মানে মানি হিসাবে কী নিচ্ছ, চেকটা নিচ্ছ, তো সেই চেকটাকে কী বলবো, ফিডুশিয়ারি মানি। বুঝতে পারলে? এবার 4 নম্বরে কী বলবো, কমার্শিয়াল ব্যাংক মানি। তো কমার্শিয়াল ব্যাংক মানি কোনটাকে বলবো, যখন ব্যাংক তোমাকে লোন দিচ্ছে বা ক্রেডিট কার্ড দিচ্ছে, তো সেই জিনিসটাকে কী বলবো, কমার্শিয়াল ব্যাংক মানি। আর কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে বলবো যেগুলো ব্যাংক হচ্ছে আমরা এসবিআই, এটা তোমরা আশেপাশে গ্রামে দেখতে পাও। তারপর হচ্ছে কী বলবো, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তারপর হচ্ছে আরও সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। তো কী বলবো, এই ব্যাংকগুলোকে কী বলবো, কমার্শিয়াল ব্যাংক বলবো। বুঝতে পারলে? তো টাইপস অফ মানি কি বুঝে গেলাম, 4 রকমের হয়। একটা হচ্ছে ফিয়াট মানি, একটা কমোডিটি মানি, একটা ফিডুশিয়ারি মানি, একটা কি কমার্শিয়াল ব্যাংক মানি। বা সেই 4টা মনে রাখবে। তারপর আমরা পড়বো ব্যাংক আবার কয় রকম, আবার ব্যাংকেরও ভাগ আছে। তো ব্যাংকে 2 রকম হয়, একটা হচ্ছে শিডিউল ব্যাংক, একটা হচ্ছে নন শিডিউল ব্যাংক। এই ব্যাংকে 2 ভাগে ভাগ করা হয়েছিল। তো কোন একটার মাধ্যমে হয়েছিল, সেটা হচ্ছিল আরবিআই অ্যাক্ট 1934-এর মাধ্যমে কি ব্যাংকে 2 ভাগে ভাগ করেছিল, একটা হচ্ছে শিডিউল ব্যাংক, একটা নন শিডিউল ব্যাংক। আর শিডিউল ব্যাংকে কি 2 ভাগে ভাগ করেছিল। তো শিডিউল ব্যাংকের 2টা পার্ট কি, কমার্শিয়াল ব্যাংক আর কোঅপারেটিভ ব্যাংক। আর তার আগে বলে দিচ্ছি, এটা তোমার জাস্ট বোঝার জন্য, মানে বোঝার জন্য এটা পড়া, এখান থেকে কোশ্চেন পড়ে না। জাস্ট বুঝে রাখবে কি ব্যাংক কত রকম হয়, কোনটা ব্যাংক কী হয়, বাস তোমার এটা বুঝে রাখার জন্য জাস্ট এটা পড়ানো। তো শিডিউল ব্যাংকের মধ্যে কী বললো, কমার্শিয়াল ব্যাংক, এটা হচ্ছে কোঅপারেটিভ ব্যাংক। তো কমার্শিয়াল ব্যাংক কোনগুলো বলবো, আমি একটু আগে বললাম যখন তোমাদের বাড়ির আশেপাশে এই যে কমার্শিয়াল ব্যাংক, এই কমার্শিয়াল ব্যাংক কোনগুলোকে বলবো দেখো, যখন তোমাদের বাড়ির আশেপাশে যে ব্যাঙ্কগুলো থাকে সেগুলোকে বলবো। যেমন বললাম না একটু আগে, এসবিআই, এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, তো সেই ব্যাঙ্কগুলো কী বলবো, কমার্শিয়াল ব্যাঙ্ক। তারপর এইচডিএফসি, আইসিআইসিআই। বুঝতে পারলে? তো কমার্শিয়াল ব্যাঙ্কেরও আবার কী থাকে, 2টা পার্ট থাকে, পাবলিক সেক্টর ব্যাঙ্ক, যেটা কি গভর্নমেন্টের ওপরে গভর্নমেন্টের হাত থাকে। আর প্রাইভেট সেক্টরের ব্যাঙ্কগুলোকে বলবো যেগুলো প্রাইভেট সেক্টরে, যেগুলো পাবলিকই, মানে অন্য একটা পাবলিক করে সেই ব্যাঙ্কটাকে প্রতিষ্ঠা করেছে। বুঝতে পারলে? ওটা তো গভর্নমেন্টের হাত থাকে না। তো পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলোকে বলবো যেমন এসবিআই, সেটা কি গভর্নমেন্টের আন্ডারে। তারপর কি সিবিআই, তারপর হচ্ছে কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। তো এই ব্যাঙ্কগুলো হচ্ছে কি পাবলিক সেক্টর ব্যাঙ্কের মধ্যে। আর প্রাইভেটের মধ্যে কি এইচডিএফসি, এগুলো হচ্ছে প্রাইভেট কোম্পানি। তারপর হচ্ছে কি আরেকটা হচ্ছে তোমার কী বললাম, আইসিআইসিআই। বুঝতে পারলে? তো এগুলো ব্যাঙ্ক হচ্ছে প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক। তো কমার্শিয়াল ব্যাঙ্ক পড়া হয়ে গেল। তারপর আমরা চলে এলাম কোঅপারেটিভ ব্যাঙ্ক। কোঅপারেটিভ ব্যাঙ্কগুলোকে বলবো ইট রেগুলেট বাই আরবিআই। কি এই কোঅপারেটিভ ব্যাঙ্কগুলোকে কে রেগুলেট করে, আরবিআই রেগুলেট করে। তারপর কী করে, এটা যে ব্যাঙ্কগুলো কি রেজিস্টার করা হয়েছিল আন্ডার কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট 1912, মানে 1912 সালে একটা অ্যাক্ট এসেছিলো, কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট 1912। তো সেই অ্যাক্টের মাধ্যমে যে এই ব্যাঙ্কগুলোকে রেজিস্টার করা হয়েছিল, সেই ব্যাঙ্কগুলোকে কী বলবো, কোঅপারেটিভ ব্যাঙ্ক। বা সেটুকু মনে রাখো, মাথায় কোনো হেডেক নেওয়ার দরকার নেই, যেটুকু বললাম বাস ওইভাবে মনে রাখো, হয়ে গেল। তারপর আমরা পড়বো হিস্টোরি অফ ব্যাঙ্কিং। হিস্টোরি অফ ব্যাঙ্কিংয়ে আমরা কী পড়বো, ব্যাংকের হিস্টোরি পড়বো, তার ইতিহাস পড়বো। প্রথম ব্যাঙ্ক কী ছিল, প্রথম ইন্ডিয়ান ব্যাঙ্ক কী ছিল, তারপরে এগুলো সব আমরা পড়বো। ধরো প্রথমে কী পড়বো দেখো, প্রথমে লেখা আছে ওয়ার্ল্ডস ফার্স্ট ব্যাঙ্ক। প্রথম ওয়ার্ল্ডের প্রথম ব্যাঙ্ক কী ছিল, পুরো ওয়ার্ল্ডের মধ্যে প্রথম ব্যাঙ্ক কী ছিল, যেটা হচ্ছে মেডিসি ব্যাঙ্ক, যেটা কি ইটালিতে ছিল। আর কি এটা কি নন এক্সিস্টিং, মানে কি এখন সেটা নাই। একটু দাঁড়াও, অন্য কালিক ইউজ করি, এটা বেটার, তাই না? তো চলো প্রথমে কী পড়লাম, ওয়ার্ল্ডের ফার্স্ট ব্যাঙ্ক কি, ওয়ার্ল্ডের ফার্স্ট ব্যাঙ্ক কি, ওয়ার্ল্ডের ফার্স্ট ব্যাঙ্ক হলো মেডিসি ব্যাঙ্ক, যেটা কি ইটালিতে অবস্থিত ছিল। এখানে কী লেখা আছে, নন এক্সিস্টিং, মানে কি এখন সেটা নাই, আগে ছিল। বুঝতে পারলে? তো প্রথম পড়ে নিলে কি ওয়ার্ল্ডের প্রথম ব্যাঙ্ক কী ছিল, মেডিসি ব্যাঙ্ক, যেটা কি ইটালিতে ছিল। তারপর কী পড়বো, ফার্স্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আমাদের ব্যাঙ্কের প্রথম, মানে আমাদের ইন্ডিয়ার প্রথম ব্যাঙ্ক কী ছিল, আমাদের ইন্ডিয়ার প্রথম ব্যাঙ্ক ছিল ব্যাঙ্ক অফ হিন্দুস্তান, এটা কি কলকাতায় প্রতিষ্ঠিত ছিল। তুমি একটা জিনিস লক্ষ্য করেছো, বেশিরভাগই আমাদের মানে কী ছিল, মানে ব্যাঙ্ক ছিল কলকাতায়, কারণ কি ওই সময় কে ছিল, ইংরেজ, ব্রিটিশরা কী করছিল, আর তাদের রাজধানী হিসাবে কলকাতাকে বেশি ইউজ করতো বলেই কলকাতায় সব থেকে, মানে সব কিছু কলকাতাতে প্রথম নাকি স্টাবলিশ হয়েছিল। বুঝতে পারলে? তারপর কি ব্যাঙ্ক অফ হিন্দুস্তান হয়েছিল। তো প্রথম আমাদের ইন্ডিয়ান ব্যাঙ্ক কী ছিল, প্রথম ফার্স্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছিল ব্যাঙ্ক অফ হিন্দুস্তান। কত সালে, 1770, মানে কি 1770 সালে। তারপর আমরা পড়বো 1806 সালে কোন ব্যাঙ্ক এলো, ব্যাঙ্ক অফ কলকাতা। তারপর কি 1840 সালে কী এলো, ব্যাঙ্ক অফ বম্বে। তারপর 1843, মানে 1843 সালে কোন ব্যাঙ্ক এলো, ব্যাঙ্ক অফ মাদ্রাস। কলকাতাও এলো, বম্বে এলো, মাদ্রাস এলো। বুঝতে পারলে? এই তিনটাকে মার্চ করে কী করা হলো, 1921-এ ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নাম দেওয়া হলো। আর এটাকে 1955, মানে 1955 সালে কী করা হলো, নেমড অ্যাজ এসবিআই, মানে
যেটা এখন আমরা পড়ছি, যে ব্যাংকে আমরা, যেটা ব্যাংক হচ্ছে আমাদের আশেপাশে দেখতে পাই, কি ব্যাংক? এসবিআই। এসবিআই ফুল ফর্ম কি? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। বুঝতে পারলে? তো এই এসবিআইটা কোথা থেকে এলো? প্রথমে ছিল হিন্দুস্তান ব্যাংক অফ হিন্দুস্তান। তো এটা না, সরি, ওটা ছিল প্রথম ব্যাংক। কিন্তু তার কোন ব্যাংক? তিনটা ব্যাংক মিলিয়ে হয়েছিল মানে ব্যাংক অফ কলকাতা, ব্যাংক অফ বম্বে, ব্যাংক অফ মাদ্রাস। এই তিনটা ব্যাংক মিলিয়ে কি হলো, মার্চ করে কি ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া নাম দেওয়া হলো। আর এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া পরবর্তীকালে কি এসবিআই নাম পরিবর্তিত করা হয়েছিল। কত সালে? 1955 সালে। বুঝতে পারলে? তারপর আমরা পড়বো ফার্স্ট ইন্ডিয়ান ওন ব্যাংক। মানে এগুলো তো ছিল ব্রিটিশদের আমলে, আর আমাদের ফার্স্ট ইন্ডিয়ান ওন ব্যাংক মানে কি, আমাদের মানে ইন্ডিয়ান কি সে ব্যাংকটাকে মানে রেগুলেট করতে লাগলো, সে নিজেই সব কিছু দেখাশোনা করতে লাগলো, মানে নিজের ওন ব্যাংক। সেটা কি? সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। কত সালে হয়েছিল? 1894-এ। কোথায়? লাহোর, যেটা এখন বর্তমানে কোথায় আছে? আমাদের পাশে পাকিস্তানে। পাকিস্তানে কি বলবো, বাধ্য। তো কি লাহোরটা কি এখন পাকিস্তানে আছে, যেটা আগে দুটো পাকিস্তান ইন্ডিয়া মিলে ছিল। বুঝতে পারলে? তারপর আমরা কি, এটা কে করেছিল? লালা লাজপত রায়। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটা কে প্রতিষ্ঠিত করেছিল? লালা লাজপত রায়। বুঝতে পারলে? চলো এরপর আমরা পড়বো রিজিওনাল রুরাল ব্যাংক। তো রিজিওনাল রুরাল ব্যাংক কোনগুলো বলবো? রিজিওনাল রুরাল ব্যাংক কি করে? যারা হচ্ছে রুরাল এরিয়া মানে কি গ্রামীণ এলাকাতে কি করে, মানে কি ব্যাংকের সার্ভিস দেয়, সেসব ব্যাংকগুলোকে কী বলবো? রিজিওনাল রুরাল ব্যাংকস। তো এদের কাজ কী কী কাজ, এরা কী কী করে? প্রথমে কী লেখা আছে? প্রোভাইড ব্যাংকিং সার্ভিস। তারা কি ব্যাংকিং সার্ভিস, যেগুলো তাদের সার্ভিস হয়, লোন দেওয়া, টাকা নেওয়া, মানে ডিপোজিট রাখা, এগুলো সব কী করে? প্রোভাইড করে। বুঝতে পারলে? তারপর কি ওগুলো সার্ভিসগুলোকে কি মানে কী করে? ব্যাংক প্রোভাইড করে। তারপর আমরা 2 নম্বর পড়বো সাপোর্ট রুরাল ডেভেলপমেন্ট। রুরাল যাতে কি ডেভেলপমেন্ট করে, মানে তারাও টাকা লোন নিয়ে কি তাদের কি প্রোডাকশন করতে পারে, আর কিছু করতে পারে, তার জন্য কি এই রুরালকে ডেভেলপ করার জন্য কি এই ধরনের ব্যাংকগুলো মানে তৈরি করা হয়েছিল। তারপর কি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন মানে হচ্ছে ইনক্লুড করা হয়েছিল। কারণ গ্রামের লোকগুলো আগে জানতো না ব্যাংকিং সিস্টেম কী, মানে রেটটা কী, মানে লোনটা কী, কীভাবে টাকা লেনদেন হয়। তো সেই সব সম্পর্কে ফাইন্যান্সিয়াল সম্পর্কে কি ইনক্লুড করেছিল তাদেরকেও, সেই জন্য এটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। তারা কি সহায়তা করছে। বুঝতে পারলে? তারপরে পড়বো ফার্স্ট আরআরবি অফ ইন্ডিয়া, মানে কি ফার্স্ট রিজিওনাল রুরাল ব্যাংক কি ইন্ডিয়ার ফার্স্ট রিজিওনাল রুরাল ব্যাংক আমাদের ইন্ডিয়াতে কোনটা ব্যাংক ছিল? সেই ব্যাংকের নাম কি? সেটা হচ্ছে প্রথম গ্রামীণ ব্যাংক। তো প্রথম গ্রামীণ ব্যাংক হচ্ছে আমাদের প্রথম রিজিওনাল রুরাল ব্যাংক। বুঝতে পারলে? ইন্ডিয়ার প্রথম। এটা কত সালে হয়েছিল প্রতিষ্ঠা? 1975 সালে। কত? 2রা অক্টোবর। তো এটা কথা মনে রাখবে। কোথায়? মোরাদাবাদ, ইউপিতে কি প্রথম আমাদের কী হয়েছিল? রুরাল গ্রামীণ ব্যাংক, রিজিওনাল রুরাল ব্যাংক কী হয়েছিল? যে ব্যাংকটার নাম ছিল প্রথম গ্রামীণ ব্যাংক। তো সেটা কি কোথায় হয়েছিল? ইউপির মোরাদাবাদে। বুঝতে পারলে? বা সেটুকু মনে রাখবে। তারপরে কী লেখা আছে? আরআরবিস আর জয়েন্টলি ওন বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট। তারপর হচ্ছে স্পন্সর ব্যাংক। ধরো স্পন্সর মানে কি? স্পন্সর যে মানে কোনো একটা লোক আছে কোনো একটা ব্যাংকে স্পন্সর করছে। স্পন্সর ব্যাংক মানে যে অনেকগুলো আমাদের দেশে ব্যাংক আছে, কোনো একটা ব্যাংক এটাকে স্পন্সর করছে, এই ব্যাংকগুলোকে, মানে ওরাও কি সাহায্য করছে। তো কি কাদের এবার আমরা মানে এটা কী লেখা আছে দেখো, আরবিআই আর জয়েন্টলি ওন মানে কি তাদের মানে এই যে জন্য রুরাল ব্যাংকগুলো আছে তাদের ওপরে মালিকানা কে কে আছে মালিক। তো সেন্ট্রাল গভর্নমেন্টে থাকে, স্টেট গভর্নমেন্টে থাকে, স্পন্সর ব্যাংকও থাকে। এবার কে কার কতটা পার্সেন্টেজ হিসেবে থাকে সেটা আমরা করবো। তো আরআরবিস কি রেগুলেট কী করে? এই যে রিজিওনাল রুরাল ব্যাংকে রেগুলেট করে আরবিআই, আর সুপারভাইজ কে করে? নাবার্ড। রেগুলেট মানে কি মেন হচ্ছে ব্যাংক হচ্ছে আরবিআই, সেকে রেগুলেট করে, নিয়ন্ত্রণ করে। আর সুপারভাইজের দেখাশোনার কাজ কে করে? নাবার্ড। আর আরবিআই কী করে? কোনো কিছু তৈরি করা বা কোনো কিছু গাইডলাইন দেওয়া, সেটাকে আরবিআইয়ের কাজ। সেটা সে মেন হচ্ছে হেড হচ্ছে আরবিআই। আর সুপারভাইজার হিসেবে কাজ করে কে? নাবার্ড। নাবারটা কী, কীভাবে এলো, ফুল ফর্ম কী, সেটাও আমরা পড়বো। তারপর কি ওনারশিপ মানে কি কার কতটা পার্সেন্টেজ হিসাবে থাকে। তো সেন্ট্রাল গভর্নমেন্টে কত থাকে? 50%। আর স্টেট গভর্নমেন্টে কত থাকে? 15%। আর স্পন্সর ব্যাংকে থাকে 35 মানে 35%। বুঝতে পারলে? সেন্ট্রালে কত? 50, তারপরে স্টেটের কত? 15%। আর স্পন্সর ব্যাংকগুলোর কত থাকে? 35%। বুঝতে পারলে? এরপর পড়বো আমরা নাবার্ড। তো নাবার্ডটা কী? প্রথমে পড়বো নাবার্ডের ফুল ফর্ম। বুঝতে পারলে? অনেক সময় ফুল ফর্ম দেয় না, তবুও মনে রাখো, অনেক সময় দিয়ে দিতে পারে। তো ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট।
হ্যাঁ, আর নাবার্ডের এই নাবার্ড কি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1982 12 জুলাই, মানে 12 জুলাই 1982 সালে 12 জুলাই কি এই নাবার্ডটা প্রতিষ্ঠিত হয়েছিল কোন অ্যাক্টের মাধ্যমে? সেটা মনে রাখবে 1981 সালে নাবার্ড অ্যাক্টের মাধ্যমে। প্রথমে অ্যাক্ট আসবে না প্রথমে ইস্টাবলিশ হবে? প্রথমে অ্যাক্ট আসবে, সেই অ্যাক্টের মাধ্যমে কী হবে? ইস্টাবলিশ হবে। তো প্রথমে মনে রাখবে যেটা অ্যাক্ট হবে সেটা তার আগের মানে আগের বছরই প্রায় হয়, সেটা সালটা মনে রাখবে 1981 সালে। আর কি ইস্টাবলিশ কত সালে হয়েছিল? 1982 সালে 12 জুলাই, বুঝতে পারলে? তারপরে কী লেখা আছে? অন দ্য রিকমেন্ডেশন অফ কোন কমিটি? এটা কটা স্টার দেওয়া আছে? 4টা। ভি 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 মাস্ট ইম্পর্টেন্ট, এটা অনেকবার পড়েছে। তো কি কোন কমিটির রিকমেন্ডেশনে নাবার্ডটা প্রতিষ্ঠিত হয়েছিল? সেটা মনে রাখবে বি শিবরামান কমিটি, বুঝতে পারলে? বি শিবরামান কমিটির মাধ্যমে কি হয় এই নাবার্ডটা প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর আমরা পড়ব সেলফ হেল্প ব্যাংক লিঙ্কেজ প্রোগ্রাম ওয়াজ ইনিশিয়েট বাই কি নাবার্ড ইন কত? 1992 সাল। মানে হচ্ছে সেলফ হেল্প ব্যাংক লিঙ্কেজ প্রোগ্রামটা কত সালে মানে স্টার্ট হয়েছিল আর কে করেছিল? সেটা হচ্ছে 1992 সালে নাবার্ড কী করেছিল? সেলফ হেল্প ব্যাংক লিঙ্কেজ প্রোগ্রামটা শুরু করেছিল, বুঝতে পারলে? এটা পরীক্ষাতে পড়েছিল, মনে রাখবে। তো এটা হয়ে গেল। তারপর পড়বো সেবি। তো সেবির ফুল ফর্ম কি? SEBI। সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তো এটা কত সালে এস্টাবলিশ হয়েছিল? 1988। আর হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই। আর সেবি অ্যাক্ট কত সালে ছিল? 1992 সালে, বাস মনে রাখবে। হ্যাঁ, তো সেবিটা কি? সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। আর এস্টাবলিশ হলো 1988 সালে, হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। আর অ্যাক্ট ছিল 1992 সালে। গড মানে সেবি অ্যাক্ট ছিল 1992 সালে। আর এটা কি গড স্ট্যাচুরি পাওয়ার পেয়েছিল, স্ট্যাচুরি পাওয়ার আর নন স্ট্যাচুরি। প্রথমে পড়বো স্ট্যাচুরি কি আর নন স্ট্যাচুরি হচ্ছে। স্ট্যাচুরি হচ্ছে যেটার তোমার ল দ্বারা হয়েছিল, যেটা আইন আছে ল থেকে যেটা বডিটা এসেছিলো সেটাকে বলো স্ট্যাচুরি বডি। আর যেটা হচ্ছে কোনো ল নাই, কোনো আইন নাই, সেটা কি গভর্নমেন্ট নিজে থেকে একটা তৈরি করে দিয়েছে, কি গভর্নমেন্টের দ্বারা যেটা তৈরি করা হয়েছিল সেটাকে বলো নন স্ট্যাচুরি বডি। তো বুঝতে পারলে স্ট্যাচুরি মানে কি? নন স্ট্যাচুরি। নন স্ট্যাচুরি হচ্ছে তোমার হচ্ছে যেটা গভর্নমেন্টের দ্বারা চলে। আর স্ট্যাচুরি হচ্ছে তোমার লাইন, মানে একটা নির্দিষ্ট আইন আছে, তো ল আছে, তো সেটা হচ্ছে স্ট্যাচুরি বডি, বুঝতে পারলে? তো এটা বুঝে গেলাম। তো এটা কত সালে হয়েছিল? 1992 সালে পাওয়ার পেয়েছিল, এই স্ট্যাচুরি পাওয়ার পেয়েছিল 1992 সেবি অ্যাক্টের মাধ্যমে। তো সেবিটা পুরো বুঝে গেলে তারপর পুরো আমরা সিডবি। সিডবিটা কি? সিডবি হচ্ছে সিডবির এস্টাবলিশ কবে হয়েছিল? 1990 সালে। তারপর হেডকোয়ার্টার কোথায়? লখনৌ। এর ফুল ফর্ম অত জিজ্ঞেস করে না, অনেক বড়, তার জন্য ফুল ফর্ম পড়ে লাভ নাই। জাস্ট কত সালে এস্টাবলিশ হয়েছিল আর হেডকোয়ার্টার কোথায়? লখনৌ, বুঝতে পারলে? তো এটাও বুঝে গেলে। তারপর পড়বো আমরা IRDAI, মানে কি? ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। তো এটা কত সালে এস্টাবলিশ হয়েছিল? 1999। আর এর হেডকোয়ার্টার কোথায়? হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, বুঝতে পারলে? তো প্রথমে আমরা কি বললাম? নাবার্ড পড়লাম, তারপর কি বললাম? সেবি পড়লাম, তারপর কি পড়লাম? সিডবি পড়লাম, তারপর পড়লাম IRDAI। মানে বুঝতে পারলে এগুলো হচ্ছে তোমার একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এইসব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কোনটা কি কোন অ্যাক্টের মাধ্যমে ছিল, কত সালে হয়েছিল, আর কোন কমিটি কে কে ছিল, বাস এই কয়েকটা জিনিস মনে রাখবে, পরীক্ষাতে পড়ে, বাস। এরপর আমরা চলে যাব মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন। এই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন মানে কি? মাইক্রো মানে কি? ছোট। ফাইন্যান্স মানে কি? মানে টাকা। তো ছোট ছোট যে লোন দিত, তো ছোট ছোট লোনগুলো মানে যে কোম্পানিগুলো দিত তাদের বলা হয় মাইক্রো ফাইন্যান্স। তো কাদের দিত? যাদের ইনকাম খুব লো, হ্যাঁ, যারা যারা খুব লো ইনকাম করে, যেসব গ্রুপগুলো লো ইনকাম করে সেই সব গ্রুপদের কী করতো? এই টাকা দিত। কে দিত? মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন। তো মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন কাকে বলবো? দেখো, ইট অফার্স ফাইন্যান্সিয়াল সার্ভিস টু লো ইনকাম গ্রুপ। যাদের ইনকাম লো সেই সব ব্যক্তিদের কী করতো? লোন প্রোভাইড করতো কে? মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন, বুঝতে পারলে? তো যাদের লেস দ্যান রিস্ক কী ছিল? 1,25,000, মানে বছরে 1,25,000 যে কম ইনকাম করতো তাদেরকে কী করতো? লোন প্রোভাইড করতো। তো এটা ছিল আগে। এখন বর্তমানে কী হয়েছে? ম্যাক্সিমাম কত হয়েছে? 3 লাখ। যাদের ম্যাক্সিমাম 3 লাখ ইনকাম আছে তাদেরকে কি এই লোনটা কি প্রোভাইড করা হয়। আর এই লোনটা কি? কোল্যাটারাল ফ্রি লোন। আর এটা বেশিরভাগ আরবান এরিয়া, মানে রুরাল এরিয়াতে যারা কি এই যেসব লোক থাকে তাদের তো ইনকাম কম, তো তাদেরকে কী করতো? তাদেরকে একটা কি লোন দেওয়ার জন্য কি একটা এসেছিলো মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন। মানে এটা যারা লো ইনকাম করে, মানে যারা মানে
খুব অত ধনী ব্যক্তি নয়, তো তাদেরকে কী করতো, লোন প্রোভাইড করার জন্য এই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউটগুলো স্থাপিত হয়েছিল, বুঝতে পারলে। তো ম্যাক্সিমাম লোন কত থাকতে হবে, 3 লাখ, ম্যাক্সিমাম কত ইনকাম থাকতে হবে, 3 লাখ। 3 লাখের বেশি থাকলে মানে ম্যাক্সিমাম হচ্ছে 3 লাখ যাদের আছে তারাই এটা পাবে, আর 3 লাখের বেশি থাকলে তারা এটার এমএফআইয়ের অন্তর্ভুক্ত নয়, তারা এই লোনটা পাবে না। তো যাদের, কারণ এটা এটা তৈরি করাই হয়েছিল যাদের ইনকামটা লো, তাদের জন্যই, বুঝতে পারলে। তো 3 লাখের যারা বেশি, তারা তো টাকা বেশি হয়ে গেছে, তো তাদেরকে এটাকে প্রোভাইড করা হতো না। যাদের ইনকাম 3 লাখের কম তাদের দেওয়া হতো। তো ম্যাক্সিমাম ইনকাম হচ্ছে 3 লাখ, বুঝতে পারলে। আর এটাকে বলবো কোল্যাটারাল ফ্রি লোন। কোল্যাটারাল মানে কি, ধরো এমনি তুমি এমনি ব্যাংকে যাবে, এসবিআই গিয়ে বলবো আমাকে লোন দাও, তো তারা কী বলবে, তোমার অ্যাসেট কী আছে, তারা সেই অ্যাসেটটাকে জমা নিয়ে দেয়। তো অ্যাসেট জমা না ছাড়াই যে তোমাকে লোন দেবে তাকে কী বলবো, কোল্যাটারাল ফ্রি লোন, বুঝতে পারলে। তো কি, এটা আমাদের এমএফআই দিত। তো ফাদার অফ এমএফআই কাকে বলা হয়, মোহাম্মদ ইউনুসকে। ইনি কে, বাংলাদেশের কে, মোহাম্মদ ইউনুসকে কী বলা হয়, ফাদার অফ এমএফআই। কারণ তিনি আবার কী করেছিলেন, তিনি নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন কত সালে, 2006 সালে। তিনি ইস্টাবলিশ করেছিলেন গ্রামীণ ব্যাংক ইন বাংলাদেশ ইন 1983। তিনি প্রথম কী করেছিলেন, মোহাম্মদ ইউনুস কী করেছিল, বাংলাদেশে কি একটা গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিল। এই প্রথম মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন হিসাবে তিনি একটা গ্রামীণ ব্যাংক কী করেছিল, বাংলাদেশে খুলেছিল কত সালে, 1983-তে। তার জন্য তাকে কী বলা হয়, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন কি ফাদার বলা হয় কাকে, মোহাম্মদ ইউনুসকে, বুঝতে পারলে। তো এটা হয়ে গেল। তারপর আমরা পড়বো ফার্স্ট মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া। আমাদের ইন্ডিয়ার ফার্স্ট মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন কোনটা, সেটা হচ্ছে ACW, সেবা ব্যাংক। তো সেবার ফুল ফর্মটা কি, মনে রাখবে, সেলফ এমপ্লয়েড উমেন্স অ্যাসোসিয়েশন, বুঝতে পারলে। এটা মানে স্থাপিত কত সালে হয়েছিল, 1974। কোথায়, ইন গুজরাট, বুঝতে পারলে। তো আমাদের ফার্স্ট মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট হচ্ছে সেবার ফুল ফর্ম কি, মনে রাখবে, সেবা। মানে প্রথম সেবা দিয়েছিল আমাদের ইন্ডিয়াতে, প্রথম সেবা কে দিয়েছিল, প্রথম মানে মানে যারা তাদের ইনকাম খুব কম তাদেরকে কে ফাইন্যান্সের মানে লোন দেওয়ার কাজ কে প্রথম করেছিল, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন। তো কে করেছিল, সেবা ব্যাংক, মানে হচ্ছে সেবা করা, এটা সেটা মনে রাখবে, সেবা করেছিল। তো সেবার ফুল ফর্ম হচ্ছে সেলফ এমপ্লয়েড ওমেন্স অ্যাসোসিয়েশন। কত সালে এস্টাবলিশ হয়েছিল, 1974। কত সালে, গুজরাটে, বুঝতে পারলে। তারপর আমরা পড়বো এসএইচজি হচ্ছে সেলফ হেল্প গ্রুপ কাদের বলবো, যেসব গ্রুপগুলো সাধারণ 10, এখানে পড়েছে মিনিমাম কত লাগবে, 10 জন, আর ম্যাক্সিমাম হচ্ছে 20 জন। তো 10 থেকে 20 জন লোক মিলে কী হলো, একটা গ্রুপ বানিয়ে কী বললো, সবাই নিজে টাকা দিল, কিছু তাদের সেভিং ছিল, সেই সেভিংগুলো দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলো। সেই অ্যাকাউন্টে মানে সেভিং অ্যাকাউন্টে হয়ে গেল, অনেকগুলো টাকা চলে এলো। সেই গ্রুপের মধ্যে যদি কারো একজনের লোনের দরকার হতো, তাকে লোন দিত। তো সেখানে কী ছিল, কোল্যাটারাল ফ্রি লোন দিত। আর একটা কী ছিল, তোমার একটা যে এমনি ব্যাংকে গেলে কি, যেখানে হয়তো সুদের পরিমাণ ছিল 15% বা 10%, তো সেখানে কি তারা কম পরিমাণে ইন্টারেস্ট রাখতো। তো সেটাকে বললো সেলফ হেল্প গ্রুপ। তারপরে জেএলজি হচ্ছে তারই একটা সেম কি, জয়েন্ট লাইবিলিটি গ্রুপ। মানে কি, এখানে কি কতজন লাগবে, 4 থেকে 10 জন পিপল। ওটা কি 10 থেকে 20 জন পিপল মিলে তারা যে একটা সেভিং, মানে তাদের সেভিং দিয়ে যে তাদের নিজস্ব তারা কি লাইফস্টাইলকে কী করার জন্য, লিভিং কন্ডিশনটাকে বেটার করার জন্য তারা যে গ্রুপ খুলে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিল, সেটাকে বলবো এসএইচজি। আর জেএলজি হচ্ছে তারই একটা সেম উদাহরণ, কিন্তু এখানে কি 4 থেকে 10 জন পিপল থাকবে, লোক থাকবে, ওখানে কি 10 থেকে 20 জন লোক থাকবে, বুঝতে পারলে। তারপর হচ্ছে মুদ্রা যোজনা, এটা কত সালে এসেছিলো, 2015। এটাও কি হচ্ছে, এটাও এক ধরনের একটা স্কিম। এর মাধ্যমে কি হয়, এটাও কি প্রোভাইড করা হয়, লোন প্রোভাইড করা হয়, বুঝতে পারলে। এটাও একটা কোল্যাটারাল ফ্রি লোন দেওয়া হয় এই যোজনার মাধ্যমে। তো বাস, এই কয়েকটা এমএফআই পড়লাম। এরপর আমরা পড়বো এনবিএফসি মানে ফুল ফর্ম হচ্ছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি। তো নন ব্যাংকিং কারণ বলেছে, ব্যাংকিং আর নন ব্যাংকিংয়ের মধ্যে পার্থক্য। ব্যাংকিং হচ্ছে যাদের কি একটা লাইসেন্স থাকে, নন ব্যাংকিং হচ্ছে তাদের কোনো লাইসেন্স নাই। হ্যাঁ, বুঝতে পারলে। যেমন হচ্ছে কী বলবো, মুথুট ফাইন্যান্স। হ্যাঁ, তো সেগুলো হচ্ছে তোমার এনবিএফসির মধ্যে পড়লো, বুঝতে পারলে। এটা কি রেজিস্টার করা হয়েছিল কত, আন্ডার কোম্পানিজ অ্যাক্ট 1956 কোম্পানি রেজিস্টার করা হয়েছিল। কি, এদের কোনো লাইসেন্স নাই, এটা রেজিস্টার করা হয়েছিল আন্ডার কোন কোম্পানিজ অ্যাক্ট, কোন অ্যাক্টের মাধ্যমে, কোম্পানিজ অ্যাক্ট 1956, 1956 সালে একটা অ্যাক্ট এসেছিলো। ওই কোম্পানি অ্যাক্টের মাধ্যমে কি এনবিএফসি কী করা হয়েছিল, রেজিস্টার করা হয়েছিল। তারপর কী লেখা আছে, দে ক্যান নট অ্যাকসেপ্ট ডিমান্ড ডিপোজিট কোনটাকে বলবো, আমি তোমাদের পড়েছি। ডিমান্ড ডিপোজিট আর টাইম ডিপোজিট পড়েছিলাম, বা ফিক্সড ডিপোজিট, যেটা কি তুমি যে টাকাটা দিচ্ছ, তুমি
তোমার ব্যাংকে গিয়ে টাকাটা লেনদেন করতে পারছো, যখন ইচ্ছে তখন নিতে পারছো, যখন ইচ্ছে জমা করতে পারছো। তো লেনদেন যখন ইচ্ছে করতে পারলে সেই টাকাটাকে কী বলো ডিমান্ড ডিপোজিট, মানে যেটা দিয়ে দিচ্ছ জমা, কিন্তু পরবর্তীকালে তুমি যখন ইচ্ছা তুলে নিতে পারো, সেটাকে বলো ডিমান্ড ডিপোজিট। আর টাইম ডিপোজিট তুমি একটা টাইম অনুসারে রাখলে, হয়তো 1 বছর 2 বছরের জন্য যেটা রাখলে ফিক্সড ডিপোজিট হিসেবে রাখলে সেই টাকাটা তুমি যখন ইচ্ছা তখন নিতে পারবে না। তো সে কি এখানে কি এই এনবিএফসি ব্যাংক কী করে, ব্যাঙ্কগুলো কী করে, তারা কি ডিমান্ড ডিপোজিটকে অ্যাকসেপ্ট করে না, তারা টাইম ডিপোজিট বা ওই ফিক্সড ডিপোজিট যে টাকাগুলো আছে সেগুলোকে তারা অ্যাকসেপ্ট করবে, বুঝতে পারলে। রেগুলেটেড বাই কি আরবিআই, কে মানে এনবিএফসিগুলো রেগুলেট কে করবে, আরবিআই রেগুলেট করবে, বুঝতে পারলে। তারপরে পড়বো এনবিএফসি এমএফআই। এনবিএফসি এমএফআই কি নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানি যখন মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনে অন্তর্ভুক্ত হয়ে যাবে তখন সেটাকে কী বলবো, এনবিএফসি এমএফআই। তো কী করেছিল, এটা কে ক্রিয়েট করেছিল, আরবিআই ক্রিয়েটেড দিস ক্যাটাগরি বেসড অন মেলগ্যাম কমিটি। কোন কমিটির মাধ্যমে আরবিআই কি এই এনবিএফসি এমএফআই ক্রিয়েট করা হয়েছিল, কোন কমিটি, মেলগ্যাম কমিটি 2010। এটা ভালো করে মনে রাখবে, মেলগ্যাম কমিটির দ্বারা কী হয়েছিল, এনবিএফসি এমএফআই গঠিত হয়েছিল, বুঝতে পারলে। তারপরে কি এখানে দুটা পয়েন্ট পড়বো, দেখো এটা পয়েন্ট পড়ার আগে এটা পয়েন্টটা পড়ি। এখানে কী লেগেছে, টু কোয়ালিফাই ফর এনবিএফসি এমএফআই লাইসেন্স দে শুড হ্যাভ অ্যাট লিস্ট 75% অফ অ্যাসেট ইন মাইক্রো ফাইন্যান্স। অ্যাসেটটা কি, এটা তোমার জমি টমি আছে, তোমার যতগুলো টাকা আছে সেটা কি অ্যাসেট, পরবর্তীকালে কি সেটা প্রফিট পাবে বা দামটা বৃদ্ধি পাবে, তো সেটা কি তোমার অ্যাসেট হিসেবে আছে। তো সেই ব্যাংকেরও অ্যাসেট থাকে, তো সেই ব্যাংকের অ্যাসেটের 75% যদি কোনো এনবিএফসি এমএফআই এর অন্তর্ভুক্ত হতে চায় তো কী করতে হবে, তার 75% অ্যাসেট কী করতে হবে, মাইক্রো ফাইন্যান্সে দিতে হবে, তাহলে সে কী হবে, এনবিএফসি এমএফআই এ অন্তর্ভুক্ত হতে পারবে, বুঝতে পারলে, এটা বুঝে গেলে। তারপর কি বলেছে, এই প্রথম পয়েন্টটা দেখো, এই যে ম্যাক্সিমাম লিমিট অন মাইক্রো ফাইন্যান্স লোনস আদার দ্যান এনবিএফসি এমএফআই কত, 25% অফ টোটাল অ্যাসেট। মানে কি, যদি এনবিএফসি এমএফআই আছে তার 75 অ্যাসেট কী করতে হবে, মাইক্রো ফাইন্যান্সকে দিতে হবে, আর 25% কি তার টোটাল অ্যাসেট 25% কী করতে হবে, সে লোন হিসাবে দিতে পারবে, তো বুঝতে পারলে। তো ম্যাক্সিমাম লিমিট অন মাইক্রো ফাইন্যান্স লোন হিসাবে কতটা দিতে পারবে, 25% অফ টোটাল অ্যাসেট দিতে পারবে, আর 75% কি তার অন্তর্ভুক্ত হওয়ার জন্য কি 75% অ্যাসেট তাকে দিতে হবে। এই দুটো পয়েন্ট বুঝে গেলে তারপর চলো, তারপর পড়বো আমরা বেসেল নর্ম। বেসেল নর্মস কি, বেসেল নর্ম বুঝে আগে পড়বো যতগুলো আমাদের ব্যাংক চলে, পুরো ওয়ার্ল্ডে অনেকগুলো ব্যাংক চলে, সে ব্যাংকে কি রিস্কও থাকে, তো কী রিস্ক থাকে, টাইপস অফ রিস্কগুলো আমরা কি পড়বো। তো কী রিস্ক থাকে, যেমন হচ্ছে ক্রেডিট রিস্ক। ক্রেডিট রিস্ক মানে হচ্ছে ধরো কোনো ব্যাংকে কেউ হয়তো 100 কোটি টাকা ধার নিয়ে চলে, মানে লোন হিসাবে নিয়ে গেছে, একটা ভয়ের কারণ থাকে, সে টাকাটা যদি না এলো বা দিল না, বা সে কোথায় পালিয়ে গেলো, বা আর কিছু হয়ে গেল, কী হয়তো সে একটা ক্রেডিটের কী থাকে, মানে হয়তো 100 কোটির মধ্যে হয়তো 80 কোটি টাকা দিয়েছে, 20 কোটি টাকা দিল না, তো কী একটা রিস্কের ব্যাপার থাকে, সেই রিস্কটাকে কী বলো, ক্রেডিট রিস্ক, বুঝতে পারলে। 2 নম্বরে লেখা আছে মার্কেট রিস্ক। মার্কেট রিস্ক কোনটাকে বলবো, ধরো সব ব্যাংকে কী রাখা থাকে, শুধু টাকা যে রাখা থাকে সেটা না, কী রাখা থাকে তার ধরো অন্যান্য মানি হিসাবে কি, মানে ধরো গোল্ডও রাখা থাকে। তো এক সময় গোল্ডের দাম যদি হঠাৎ, এখন ধরো গোল্ডের দাম বাড়ছে, এক সময় দেখা গেলো পরবর্তীকালে গোল্ডের দাম কমে যায়, তো সেই ক্ষেত্রে কী হবে, তার প্রাইসটা কমে গেলে কী হবে, একটা রিস্ক চলে আসবে ব্যাংকের, তো সেই রিস্কটাকে কী বলবো, মার্কেট রিস্ক। তারপরে কী লেখাচ্ছে, অপারেশনাল রিস্ক বলতে ধরো ডাকাতি হয়ে গেল ব্যাংকে, হ্যাঁ ধরো লুট হয়ে গেল, তারপর হচ্ছে কোনো ডাটা লিক হয়ে গেল, বা ডাটা কোথাও ডিলিট হয়ে গেছে বা কিছু হয়ে গেছে, তো সেক্ষেত্রে সেই রিস্কটাকে কী বলবো, অপারেশনাল রিস্ক, বুঝতে পারলে। তো এইসব রিস্কগুলোকে ট্যাকেল করার জন্য একটা বিআইএস থাকে। বিআইএস মানে হচ্ছে ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট। সে কী করে, এইসব রিস্কগুলোকে ট্যাকেল করার জন্য কয়েকটা গাইডলাইন দেয়, সেই গাইডলাইনগুলোকে কী বলবো, বেসাল নর্মস, বুঝতে পারলে। যে গাইডলাইনগুলো দেয় সেই গাইডলাইনগুলোকে বলবো বেসাল নর্মস। তো এই বেসাল নর্মস হচ্ছে প্রথম বেসাল নর্মস কত সালে এসেছিলো, 1988, সরি। তারপর সেকেন্ড বেসাল এসেছিলো কত সালে, 2004 সালে। তারপর থার্ড বেসাল কত সালে এসছে, এই 2010 সালে। এই 2010 সালে যেটা বেসালের গাইডলাইনটা এসছে সেই অনুসারে এখন চলছে। আর এই বেসাল নর্মসগুলোকে মানে এই গাইডলাইনগুলোকে কারা মানে ইন্ডিয়া নেয়, ধরো প্রত্যেকটা দেশেরই একটা করে সেন্ট্রাল ব্যাংক থাকে, আমাদের দেশের আরবিআই আছে। আরবিআই কী করে, এই বেসাল নর্মসের মাধ্যমে, এই গাইডলাইনের মাধ্যমে কী করে, সে গ্রহণ করে সে নিজের নর্মসগুলোকে তৈরি করে, বা সেই বেসাল নর্মস থেকে যে গাইডলাইন আছে সেগুলোকে কিছু মানে এদিক ওদিক বানিয়ে বা এদিক ওদিক কিছু ডিলেট করে বা কিছু নতুন কিছু অ্যাড করে সে একটা নর্মস তৈরি করে
করে আমাদের দেশে সেই নর্মসগুলোকে গ্রহণ করে। বুঝতে পারলে? তো এই রিস্কগুলোকে ট্যাকেল করার জন্য কে এসেছিলো? বিস। তো সেটা কী করছিল? তারা এই বিসটা কী করছিল? বেসেল নর্মস তৈরি করে। তো এই বেসেল নর্মসের গাইডলাইনগুলোর মাধ্যমে সব ব্যাংক কী করে? প্রত্যেকটা দেশেরই সেন্ট্রাল ব্যাংক থাকে, সেই সেন্ট্রাল ব্যাংকে এই বেসেল নর্মকে গাইডলাইনকে ফলো করে থাকে। বুঝতে পারলে? আর এই যতগুলো ব্যাংক আছে এই রিস্কগুলোকে মানে কীভাবে এটাকে মেজার করে দেখো। তো মেজার করে কিসের মাধ্যমে? সিএআর এর মাধ্যমে, যেটা হচ্ছে ক্যাপিটাল কী বলা আছে? এডিকুয়েসি রেশিও। 2 নম্বর হচ্ছে সিআরএআর, মানে হচ্ছে ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও। আর 3 নম্বর হচ্ছে আরডব্লিউএ, মানে হচ্ছে রিস্ক ওয়েটেড অ্যাসেট। এই 3টা মনে রাখবে। সিআরএআর আর হচ্ছে আরডব্লিউএ। এই 3টা কী করে? এই 3টার মাধ্যমে কী করে? আমাদের ব্যাংকের রিস্কগুলোকে মেজার করা হয়। বুঝতে পারলে? তো কী বললাম, বেসেল নর্মসটা কি বুঝে গেলে? কে করে? বিস কী করে? বেসেল নর্মসগুলো কী করে? গাইডলাইনগুলোকে দিয়ে থাকে কিসের জন্য? আমাদের সব ব্যাংকের কি রিস্কগুলোকে কি ট্যাকেল করার জন্য। আর এই বেসেল নর্মসগুলোকে কী করে? প্রত্যেকটা দেশেরই প্রায় কী করে? সেন্ট্রাল ব্যাংক কী করে? সেই গাইডলাইনগুলোকে ফলো করে। অনেক দেশ করে না, কিন্তু বেশিরভাগ দেশই কি এই বেসেল নর্মসটাকে ফলো করে। বুঝতে পারলে? তো এই বিআইএস কী বললাম? ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট। তো এই ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট কি কত সালে স্থাপিত হয়েছিল? 1930 সালে। আর এই হেডকোয়ার্টার কোথায়? বেসেলে। কোথায়? সুইজারল্যান্ডের বেসেলে। আর এই বেসেল কমিটি কী আছে? নিচে লেখা আছে দেখো। বেসেল কমিটি অন ব্যাংকিং সুপারভাইজার, মানে এই বেসেলের একটা কমিটি আছে, সেই কমিটির নাম হচ্ছে বিসিবিএস। এর ফুল ফর্ম কি? বেসেল কমিটি অন ব্যাংকিং সুপারভাইজার। এরা কী করে? নর্মসে ডেভেলপ করে। মানে ধরো প্রথম নর্মসটা এলো, তার থেকে আরও কিছু ডেভেলপ করলো। সেই নর্মসগুলোকে ডেভেলপের কাজ করার কী করে? একটা কমিটি থাকে। সেই কমিটিটার নাম কি? বেসেল কমিটি অন ব্যাংকিং সুপারভাইজার, বিএস। বুঝতে পারলে? তো আজকের ক্লাস এই পর্যন্ত। চলো তোমাদের আর একবার রিভাইজ মেরে দিই গোড়া থেকে। তো প্রথমে আমরা কি পড়লাম? প্রথমে পড়লাম আরবিআই কি হিস্ট্রি পড়লাম। তো আরবিআই ফুল ফর্ম হচ্ছে রিজার্ভ ব্যাংক ইন্ডিয়া। তো তার হিস্ট্রি কী পড়লাম? 1926 সালে কি একটা কমিশন হলো? ইনভেন্টরি কমিশন। তারপর কী হলো? 1957 সালে একটা মানে কমিশনটা কী বললো? কি আমাদের দেশের একটা সেন্ট্রাল ব্যাংক থাকা দরকার। তা 1927 কী হলো? 1957 সালে সেই বিলটা ইন্ট্রোডিউস করলো, কিন্তু ফেল হয়ে গেছিলো। তারপরে কি 1933 সালে সেই ইন্ট্রোডিউস হলো, পাসও হলো। কী এলো? আরবিআই অ্যাক্ট হলো। কত সালে? 1934 সালে। তারপর 1935 সালে কী হলো? আমাদের আরবিআইটা কী হলো? স্থাপিত হলো। কোথায় হলো? কলকাতাতে। তারপরে কি 1937 কি সেটা শিফট হয়ে কোথায় চলে গেল? বোম্বেতে চলে গেল। বুঝলে? তারপর কি ইট অলসো ওয়ার্ক, মানে কি মায়ানমার পাকিস্তানের হয়েও কাজ করছিল 1947-এর আগে। বুঝতে পারলে? তারপর গভর্নর। তো আরবিআই গভর্নর, ফার্স্ট গভর্নর কে ছিল? ওসবর্ন স্মিথ। তারপর সেকেন্ড কে ছিল? জেমস কি টেলার। তারপর কি আমাদের ইন্ডিয়ান হিসাবে কে ছিল ফার্স্ট গভর্নর? সিডি দেশমুখ। তারপর 24th গভর্নর কে ছিল? ডক্টর উর্জিত পাটেল। তারপর 25th গভর্নর কে ছিল? শক্তিকান্ত দাস। তারপর কি আছে? আরবিআই ওয়াজ ন্যাশনালাইজড কবে হয়েছিল? 1949 সালে 1 জানুয়ারি। মনে রাখলো? হয়ে গেল এই পর্যন্ত। তারপর আমরা গভর্নর পড়ে নিলাম, আরবিআই হিস্ট্রি পড়ে গেলাম। এবার বলবো তার ফাংশন কী কী কারণে এটা আরবিআই কী করে, আরবিআই কেন তৈরি করছিল, কিসের কারণে, এর কাজ কী? তো এর কাজ হচ্ছে কারেন্সি প্রিন্টিং করা, মানে টাকাগুলো ছাপানো। তারপরে মার্কেটে কতটা টাকা রেগুলেট হবে সেটা দেখার জন্য ব্যাংক হিসেবে অ্যাকাউন্ট খুলে রাখে। তারা ছোটো ছোটো ব্যাংক আরবিআই তো অ্যাকাউন্ট খুলে রাখে, তার জন্য একে বলে ব্যাংকার্স অফ ব্যাংক। তারপর কি লেন্ডার অফ লাস্ট রিসোর্ট হিসাবে কাজ করে, মানে কি লাস্টে কি সেখানে কি টাকা কি লেন্ডার হিসাবে, মানে ধার হিসাবে সেই টাকাটা দেয়। তো সেটা কি লাস্ট রিসোর্ট হিসাবে কাজ করে, লেন্ডার অফ লাস্ট রিসোর্ট। তারপরে কি মেনটেন্স প্রাইস স্টেবিলিটি, কি মার্কেটের প্রাইসকে স্টেবল রাখার জন্য কি করে, সেটা কী করে আরবিআই মেনটেন করে থাকে। তারপরে কাস্টোডিয়ান ফরেক্স, মানে আমাদের ফরেক্স রিজার্ভ কতটা এই কারেন্সি আছে সেটাকে দেখাশোনা কাজ কে করে, আরবিআই। তারপরে আমরা বললাম মনিটারি পলিসি কোনটাকে? সব ব্যাংকের রেট কত রাখবে, লোনের রেট কত রাখবে, তারপরে যে সব আমরা টাকা ডিপোজিট করি সেই ব্যাংক সেই টাকার উপরে কতটা রেট দেবে, সেগুলো কি রেগুলেট করার কে কাজ করে? আরবিআই কাজ করে। তারপরে কি ইট রেগুলেটস ব্যাংকস আন্ডার দ্য ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট। তো আমাদের আরবিআই এতগুলো ব্যাংকে, মানে দেশের যতগুলো ব্যাংক আছে সেগুলো রেগুলেট করে কাজ করে কে? আরবিআই। তো কিসের কোন অ্যাক্টের মাধ্যমে করে? ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট কত? 1949। বুঝতে পারলে? তারপর আমরা বললাম টাইপস অফ মানি। ফিয়াট মানি কোনটাকে বলবো? যেটা গভর্নমেন্ট ইস্যু করে সেটাকে বলবো ফিয়াট মানি। আর 2 নম্বর বললাম কমোডিটি মানি। কমোডিটি মানি হচ্ছে যেটা তোমার হচ্ছে
জিনিসপত্র, যেটা বাটার সিস্টেমে ছিল, জিনিসের বদলে কোনো জিনিস পেতে, তো সেই জিনিসটাকে যে মানি হিসাবে ব্যবহার করতে, সেটাকে বলবো কমিউনিটি মানি। তারপর 3 নম্বর পড়বে ফিডুসিয়ারি মানি। ফিডুসিয়ারি মানি কোনটাকে বলবো, যেটা ট্রাস্ট হিসাবে ইউজ করা হয়। যেমন চেক দিলে, তুমি চেক ব্যাংকে গিয়ে ওই দিলে ক্যাশ পেয়ে যাবে, তো সেই মানিটাকে কী বলবো, ফিডুসিয়ারি মানি। 4 নম্বর বললাম কমার্শিয়াল ব্যাংক মানি। কমার্শিয়াল ব্যাংক মানে বললো যেটা ক্রেডিট কার্ড দেয় ব্যাংক তোমার, আর কি লোন দেয়, সেটাকে কী বলবো, কমার্শিয়াল ব্যাংক মানি। তো আমাদের ব্যাংকে আবার কী হয়েছে, 2 রকমের হয়, এই আবার ভাগ করা হয়েছে। তো কোন একটার মাধ্যমে করা হয়েছে, আরবিআই অ্যাক্ট 1934। প্রথমে ওটা হচ্ছে শিডিউল ব্যাংক, তারপর হচ্ছে নন শিডিউল ব্যাংক। শিডিউল ব্যাংকের মধ্যে যে দুটো রয়েছে, একটা কমার্শিয়াল, একটা হচ্ছে কোঅপারেটিভ ব্যাংক। কমার্শিয়ালের মধ্যে হচ্ছে আবার পাবলিক রয়েছে, একটা প্রাইভেট ব্যাংক রয়েছে। পাবলিক ব্যাংকগুলোকে বলবো এসবিআই, সিবিআই, তারপর হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তারপর প্রাইভেট সেক্টরগুলো এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাংকগুলো কি প্রাইভেট ব্যাংকগুলো কি কমার্শিয়াল ব্যাংকের মধ্যে পড়লো। তারপর কোঅপারেটিভ ব্যাংকগুলোকে বলবো, মনে রাখবো একটাই কথা, 1912 সালে একটা অ্যাক্ট ছিল, সেটা একটা নাম হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট। সেই অ্যাক্টের মাধ্যমে কি যে ব্যাংকগুলোকে রেজিস্টার করা হয়েছিল, সেই ব্যাংকগুলোকে কী বলো, কোঅপারেটিভ ব্যাংক। এটাকে রেগুলেট কে করে, আরবিআই। বাস ওইটুকু মনে রাখবে। তারপর আমরা বললাম হিস্ট্রি অফ ব্যাংকিং। তো ওয়ার্ল্ডের প্রথম ব্যাংক কী ছিল, মেডিসি ব্যাংক, যেটা ইটালিতে ছিল, এখন এটা এক্সিস্টেন্স করে না, এখন সেটা নাই। তারপরে পড়লাম আমরা ফার্স্ট ব্যাংক অফ ইন্ডিয়া। প্রথম ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে হিন্দুস্তান, যেটা কি কলকাতায় কি 1770 সালে স্থাপিত হয়েছিল। তারপর কি 1806 সালে কোন ব্যাংক এলো, ব্যাংক অফ কলকাতা। তারপর কি কোন ব্যাংক এলো, ব্যাংক অফ বোম্বে। তারপর কোন ব্যাংক এলো, ব্যাংক অফ মাদ্রাস। এই তিনটাকে মার্চ করে কোন ব্যাংক করা হয়েছিল, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। আর সেই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়াকে পরবর্তীকালে কী বলা হয়, এসবিআই বলা হয়, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তারপর কি ফার্স্ট ইন্ডিয়ান ওন ব্যাংক, মানে ইন্ডিয়ান হিসাবে যে ব্যাংক নিজে ইন্ডিয়ান হিসাবে ওন করছিল বা রেগুলেট করছিল ইন্ডিয়ানরা, ইন্ডিয়ান সেই ব্যাংকটাকে বলবো ও ইন্ডিয়ান ওন ব্যাংক। তো প্রথম ফার্স্ট ইন্ডিয়ান ওন ব্যাংকটাকে মানে কোন ব্যাংকটা ছিল, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কত সালে এসেছিলো, 1894, কোথায়, লাহোরে। তো কে এটা মানে স্থাপিত করছিল, ভাই লালা লাজপত রায়, বুঝতে পারলে। তারপরে আমরা পড়বো রিজিওনাল রুরাল ব্যাংক। তো রিজিওনাল রুরাল ব্যাংকের কাজ কি, যারা মানে রুরাল এরিয়াতে থাকে, মানে কি রুরাল এরিয়া বলছে আমাদের যে রুরাল এরিয়া মানে গ্রামীণ এলাকায়, তো সেই গ্রামীণ এলাকাতে কী হয়, সেই গ্রামীণ এলাকাতে যে ব্যাঙ্কগুলোকে কী করে ব্যাংকের সার্ভিস দেয়, সেই ব্যাঙ্কগুলোকে বলো রিজিওনাল রুরাল ব্যাংকস। তো কী করে, প্রথম কাজ হচ্ছে প্রোভাইড ব্যাঙ্কিং সার্ভিসের প্রোভাইড করে। তারপর 2 নম্বর কী করে বললাম, সাপোর্ট রুরাল ডেভেলপমেন্ট, রুরাল যাতে ডেভেলপমেন্ট করে সেটা সাপোর্ট করে। আর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, মানে গ্রামের লোকেরা তো যায় না কি ব্যাংক পুরো সিস্টেমটা কী হয়েছে, সেটা সম্পর্কে ইনক্লুড করার জন্য কি তাদেরকে ব্যাংক এই সিস্টেমে ইনক্লুড করার জন্য সেটা ইনক্লুড এই ব্যাংকের মাধ্যমে কি তাদেরকে ইনক্লুড করা হয়েছিল। তাই জন্য সেটা একটু হলো ফাইন্যান্সিয়াল ইনক্লুশন হিসাবেও সে কী করে, আরআরবি কাজ করে। তো প্রথম ফার্স্ট আরআরবি অফ ইন্ডিয়া কী হচ্ছে, প্রথম গ্রামীণ ব্যাংক। তো কি এটা কত সালে হচ্ছিল, 1975 সালে 2রা অক্টোবর। এক কোথায় হয়েছিল, উত্তরপ্রদেশে কি মোরাদাবাদে, বুঝতে পারলে। তারপর কি এখানে কি পয়েন্টে লেখা আছে লাস্টে, আরবিআই আর জয়েন্টলি ওন বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট স্পন্সর ব্যাংক। মানে এই আরআরবি রিজিওনাল রুরাল ব্যাংকগুলো আছে, তাদের মাথার উপরে কে চালনা করছে, তো কটা সরকার বললাম, একটা যে সেন্ট্রাল, একটা হচ্ছে স্টেট, একটা হচ্ছে স্পন্সর। যারা স্পন্সর করে সেই সব ব্যাংকগুলো, তারপর সেন্ট্রাল ব্যাংক আর একটা স্টেট ব্যাংক। তো তারা কী হচ্ছে, এই রিজিওনাল রুরাল ব্যাংকের তারা হচ্ছে মালিক হিসেবে ধরে নাও। তো তারা রিজিওনাল রুরাল এই ব্যাংকের আবার কি তারা পার্সেন্টেজ হিসাবে পায়। তো সেন্ট্রাল কত পার্সেন্ট পাবে, 50%, আর হচ্ছে স্টেট পাবে 15%, আর স্পন্সর ব্যাংক কত পাবে, 35%, বুঝতে পারলে। তো এটাকে রেগুলেট কে করে, আরবিআই রেগুলেট করে। আর সুপারভাইজার মানে দেখাশোনার কাজ করে নাবার্ড, বুঝতে পারলে। মেইন হচ্ছে রেগুলেট কে করে আরবিআই, আর স্পন্সর হিসাবে সুপারভাইজার হিসেবে কাজ করে কে, সুপারভাইজার নাবার্ড। তো নাবার্ডটা কী হিসেবে ছিল, নাবার্ড কোন অ্যাক্টের মাধ্যমে হয়েছিল, নাবার্ড ছিল 1981 সালে নাবার্ড অ্যাক্টের মাধ্যমে ছিল। আর 12 জুলাই 1982 সালে কী হলো, এটা কি স্থাপিত হয়েছিল। তারপর কি ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, বুঝতে পারলে। তারপর কি এটা কার রিকোয়ারমেন্টস হয়েছিল, রিকমেন্ডেশন এসেছিলো বা কোন কমিটির মাধ্যমে এসেছিলো, সেটা হচ্ছে বি.সি. বর্মন কমিটির মাধ্যমে এসেছিলো, বা সেইটুকু মনে রাখবে। আর একটা কী মনে রাখবে, সেলফ হেল্প ব্যাংক লিঙ্কেজ প্রোগ্রাম ওয়াজ ইনিশিয়েটেড বাই নাবার্ড ইন 1992। মানে কি নাবার্ড কি মানে 1992 সালে এই সেলফ হেল্প ব্যাংক লিঙ্কেজ প্রোগ্রামটা কত সালে মানে শুরু হয়েছিল, আর কে শুরু করেছিল, বা কিসের মাধ্যমে, নাবার্ডের মাধ্যমে। তো নাবার্ড কী করেছিল 1992 সালে, নাবার্ডের মাধ্যমে 1992 সালে এই সেলফ হেল্প ব্যাংক লিঙ্কেজ প্রোগ্রামটা কি শুরু করা হয়েছিল, বুঝতে পারলে। তারপর কী পড়ছিলাম, সেবিটা কি, তারপর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটা কত সালে স্থাপিত হয়েছিল, 1988 সালে। হেডকোয়ার্টার কথা, সেবি হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। আর হচ্ছে সেবি অ্যাক্ট কত সালে ছিল, 1992 সালে। আর এটা স্ট্যাচুরি পাওয়ার কখন পেয়েছিল, 1992 সালে। স্ট্যাচুরিটা কি, নন স্ট্যাচুরিটা ওটা বুঝেছি। স্ট্যাচুরি হচ্ছে তোমার ল থাকবে, এটা লয়ের মাধ্যমে এসছে। আর যেটা হচ্ছে গভর্নমেন্টের দ্বারা এসছে, সেটা হচ্ছে নন স্ট্যাচুরি বাড়ি, বুঝতে পারলে। তারপর কি বললাম, সিডবি হচ্ছে প্রতিষ্ঠিত হচ্ছিল 1990 সালে। আর তার হেডকোয়ার্টার ছিল লখনৌ। তো সিডবি পড়লাম। তারপর বললাম IRDAI। তো এটা ফুল ফর্ম হচ্ছে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। তো এটা কত সালে স্থাপিত হয়েছিল, মানে স্থাপিত হয়েছিল 1999 সালে। এর হেডকোয়ার্টার করে কোথায়, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, বুঝতে পারলে। তারপর আমরা
তারপর আমরা কী পড়লাম, তারপর আমরা বললাম মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন। এই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোকে বলবো যে ব্যাঙ্কগুলো যাদের ব্যাংক যাদের লো ইনকাম করে, সেই সব লো ইনকাম গ্রুপদের কী বলে যে ফাইন্যান্স প্রোভাইড করা হয়, তাদের যে কোম্পানি প্রোভাইড করে তাদের বলবো মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন। তো যাদের ইনকাম হচ্ছে 3 লাখের কম, তাদেরকে প্রোভাইড করবে। 3 লাখের যাদের বেশি তারা 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 কি তাদেরকে এই লোন প্রোভাইড করবে না এই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন। বুঝতে পারলে? আগে কী হতো, আগে 1.5 মানে 1,25,000 দেওয়া হতো, কিন্তু বর্তমানে সেটাকে কী করা হয়েছে, 3 লাখ করা হয়েছে। তারপর এটা হচ্ছে কোলাটারাল ফ্রি লোন, মানে কী হচ্ছে, তোমার কি কোনো অ্যাসেট জমা রাখবে না, বিনা অ্যাসেট জমা নিয়ে যে লোনটা দেয় তাকে বলা হয় কোলাটারাল ফ্রি লোন। বুঝতে পারলে? ফাদার অফ মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন কাকে বলা হয়? ওটা মোহাম্মদ ইউনূসকে, বাংলাদেশে। তাই সে কি নোবেল পিস প্রাইজও পেয়েছিল কত সালে, 2006 সালে। কী এস্টাবলিশ করেছিল, মানে প্রতিষ্ঠা করেছিল গ্রামীণ ব্যাংক ইন বাংলাদেশে 1983 সালে। তো 1983 সালে তিনি প্রথম কী করেছিল, কী হয়েছে, গ্রামীণ ব্যাংক একটা প্রতিষ্ঠা করেছিল। এই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন আন্ডারে কী করেছিল, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিল কোথায়, বাংলাদেশে। কিন্তু কারণ তিনি প্রথম ভেবেছিলেন কি যারা ইনকাম করে তাদেরও কি একটা লোন যাতে প্রোভাইড করা হয়, তাদের যদি লোন দেওয়া হয়, সে কথাটা ভেবেছিল কে, মোহাম্মদ ইউনূস। সেটাকে তাকে এই জন্য তাকে কী বলা হয়, ফাদার অফ এমএফআই, মানে কি মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন জন্য কাকে বলা হয়, মোহাম্মদ ইউনূসকে। সে কোথাকার, বাংলাদেশের, মনে রাখবে। আর আমাদের দেশে কি ইন্ডিয়ার ফার্স্ট মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন কোনটা, সেবা ব্যাংক। সেবার ফুল ফর্মটা কি মনে রাখবে, সেলফ এমপ্লয়েড ওমেন্স অ্যাসোসিয়েশন। কত সালে এসেছিল, প্রতিষ্ঠিত হচ্ছিল 1974 সালে। কোথায়, গুজরাটে। এটুকু মনে রাখবে। এসএইচজি কি বললাম, সেলফ হেল্প গ্রুপ, যারা কয়েকটা 10 থেকে 20 জন লোক, মিনিমাম থাকবে 10 জন আর ম্যাক্সিমাম থাকবে 20 জন, তারা 10-20 জন লোক মিলে কি নিজেরা সেভিং কী করবে, তারা নিজের সেভিং দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, আর সেখান থেকে কী করবে, তাদের মধ্যে কারো দরকার পড়লে সে টাকাটা লোন দিয়ে সাথে একজনকে হেল্প করবে। তো সেই জন্য এটাকে বলা হয় সেলফ হেল্প গ্রুপ। তো তারই একটা ভার্সন হচ্ছে জিএলজি, জয়েন্ট লায়াবিলিটি গ্রুপ। এখানে কটা লোক থাকবে, এই মিনিমাম হচ্ছে 4 জন আর ম্যাক্সিমাম হচ্ছে 10 জন। তারাও কি নিজেদের লাইফ স্টাইলকে বেটার করার জন্য বা লিভিং কন্ডিশনকে কি ইমপ্রুভ করার জন্য কি তারাও একটা গ্রুপ খুলে টাকা মানে টাকা দিয়ে একজনের কী করবে, হেল্প করবে। সেটাকে বলে জয়েন্ট লায়াবিলিটি গ্রুপ। বা কী করতে পারে, 4-10 জন মিলে একটা অ্যামাউন্ট দিল, সেই অ্যামাউন্টটা কি কিছু বিজনেস করলো, সেই বিজনেসের যে প্রফিটটা হলো সেটা ভাগ করে যে তাদের লাইফস্টাইলকে ইমপ্রুভ করে, সেটাকেও সেই হিসাবে কাজ করতে পারে। সেটাকে কী বলবো, জিএলজি গ্রুপ। বুঝতে পারেন? তারপরে হচ্ছে মুদ্রা যোজনা এসেছিলো। মুদ্রা যোজনা কত সালে এসেছিলো, 2015। এও কী করে, কোলাটারাল ফ্রি লোন দেয়। বুঝতে পারলে? তো সবগুলো কি মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউটের আন্ডারে পড়লো বা পড়লাম। মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনটা কী, বুঝতে পারলে? এক কথা মনে রাখবে, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট হচ্ছে যারা হচ্ছে লো ইনকাম করে, যাদের টাকা খুব কম, যাদের পারিবারিক খুব মানে পারিবারিক মানে ইনকামটা খুব, পরিবারের ইনকামটা খুব কম, তাদেরকে যে লোন প্রোভাইড করা হয় যেসব কোম্পানিতে, তাকে বলা হয় মাইক্রো ফাইন্যান্স কোম্পানি মানে ইনস্টিটিউশন। বুঝতে পারলে? তারপর আমরা বললাম এনবিএফসি। এনবিএফসি কী হচ্ছে, যেসব ব্যাংকের লোন এই মানে কী থাকে, লাইসেন্স থাকে না, তাদের বলা হয় নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানি। যেমন বলেছিলাম মুথুট ফাইন্যান্স কোম্পানি, তো সেটাকে কী বলবো, এনবিএফসি আন্ডারে বলবো, ওরা কাজ করে। তারপর যে রেজিস্টার কী হয়েছিল, ওরা 1956 সালে কোন কোম্পানিস অ্যাক্টের মাধ্যমে তারা কি রেজিস্টার করা হয়েছিল। তবে দে ক্যান নট অ্যাকসেপ্ট ডিমান্ড ডিপোজিট, তারা ডিমান্ড ডিপোজিট অ্যাকসেপ্ট করবে না, তারা টাইম ডিপোজিট বা অন্য কিছু নেবে, কিন্তু ডিমান্ড ডিপোজিট নেবে না। রেগুলেট কত কী করে, আরবিআই রেগুলেট করে। তারপর এনবিএফসি এমএফআই কি, নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানি মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন। তারা এটা এনবিএফসি এমএফআই আন্ডারে কখন আসতে পারে, যখন তার 75% অ্যাসেট মাইক্রো ফাইন্যান্সকে দেবে। আর কি সে লোন হিসাবে কতটা দিতে পারবে, 25% অফ টোটাল অ্যাসেট তার কি লোন হিসাবে দিতে পারবে, ম্যাক্সিমাম লোন। আর কি বললাম কি, এটাকে আরবিআই ক্রিয়েট করছিল কোন কিসের কমিটির মাধ্যমে, এই মালেগাম কমিটির মাধ্যমে। কোন কমিটির মাধ্যমে, এই মালেগাম কমিটির মাধ্যমে কী করেছিল, এই এনবিএফসি এমএফআই তৈরি করেছিল। তারপর আমরা পড়লাম বেসাল নর্মস কি। আমাদের যে ব্যাংকের রিস্কগুলো আছে, ক্রেডিট রিস্ক, মার্কেট রিস্ক, অপারেশনাল রিস্ক, সেই রিস্কগুলোকে যাতে ট্যাকল করা হয়, সেগুলো একটা বেসাল নর্ম বের করেছিল। কে বের করেছিল, বিআইএস। তো ব্যাংক অফ ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট। তো বেসাল নর্ম বের করেছিল। বেসাল নর্ম কটা এসেছিল, 3টা এসেছিল। আর বর্তমানে যেটা আছে 2010, সেটাকে মেনে এই গাইডলাইনের অনুসারে কি প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংক যেগুলো আছে, আমাদের দেশে যেমন আরবিআই, সেটা গাইডলাইনটাকে মেনে কি এই মানে ফলো করে থাকে। কিসের জন্য বললাম কি, রিস্কগুলোকে ট্যাকল করার জন্য এটাকে বেসাল নর্ম বের করা হয়। তারপর বললাম এই টাইপস রিস্কগুলোকে কীভাবে মেজার করা হয়, কিসের মাধ্যমে, একটা হচ্ছে সিএআর, একটা হচ্ছে সিএআরএআর, একটা হচ্ছে আরডব্লিউএ। বুঝতে পারলে? তারপর আমরা কী পড়লাম, তারপর বললাম এই বিআইএসটা কি, কত সালে স্থাপিত হয়েছিল, 1930 সালে। এর হেডকোয়ার্টার কোথায়, বেসেলে। কোথায়, সুইজারল্যান্ডের বেসেলে। তারপর আমরা কী বললাম, এই যে এই বেসেলের একটা কমিটি ছিল, এই বেসেল কমিটির কাজ কি, এই নর্মসগুলোকে কী করা, ডেভেলপ করা। তো এই বেসেল কমিটি অন ব্যাঙ্কিং সুপারভাইজার, বিসি একটা কমিটি ছিল, সেই কমিটির নাম হচ্ছে বেসেল কমিটি অন ব্যাঙ্কিং সুপারভাইজার, বিসিবিএস। বুঝতে পারলে? তো আজকের ক্লাস এই পর্যন্ত।
আশা করি সকলে বুঝতে পেরেছো ভালো করে। আবার নেক্সট ক্লাসে আবার নেক্সট টপিক নিয়ে আবার দেখা হবে।